এর আগের একটা ভিডিওতে আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেরা 10টা টেকনোলজি নিয়ে কথা বলেছিলাম, যেখানে আমরা প্রথম 5টা নিয়ে কথা বলেছি এবং আজকের এই ভিডিওতে আমরা পরবর্তী 5টা নিয়ে কথা বলবো। আর অনেক মানুষ ভিডিওটি দেখেছে, আমি মোটামুটি অবাক যে আমাদের অন্যান্য সব ভিডিওর থেকে ওই ভিডিওটাতে বেশি ভিউ পড়েছে এবং মানুষ ইন্টারাকশনও করেছে। সো যেহেতু আগের ভিডিওতে আমি অলরেডি এক্সপ্লেন করেছি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কী এবং তারা কী নিয়ে কাজ করে, তো এই ভিডিওতে আমরা ওইসব নিয়ে কথা বলবো না, সরাসরি আমরা 6 নাম্বার পয়েন্ট থেকে শুরু করব। আপনারা যদি আগের ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন, সেটা আই গেস একটা কি দুইটা ভিডিও আগে আপলোড করা আছে। ওকে, আমাদের এই লিস্টে 6 নাম্বারে ছিল ইমার্সিভ টেকনোলজি ফর কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স। কনস্ট্রাকশনের ক্ষেত্রে বর্তমানে আমরা অনেক বড় বড় বিল্ডিং দেখি। বর্তমানে সব থেকে বড় বিল্ডিং বোধ হয় দুবাইয়েরটা, তো এরপরে আবার হচ্ছে সৌদি আরব আরেকটা বিল্ড করতেছে যেটা ওইটার থেকেও বড়। এই বড় বড় বিল্ডিংগুলো কিভাবে মেনটেন করা হয়, কিভাবে ডিজাইন করা হয়, সেইটা আগে যতটা কঠিন ছিল এখন তার থেকে অনেক বেশি সহজ হতে চলেছে। ইমার্সিভ এই টেকনোলজির মধ্যে আছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এবং অগমেন্টেড রিয়ালিটি বা এআর। খুব বেশি দিন হয় না আমরা এই টেকনোলজিগুলো হাতে পেয়েছি এবং অলরেডি এগুলো ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটাচ্ছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এবং মেনটেন্যান্সের ক্ষেত্রে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এই টেকনোলজিগুলো ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদেরকে একটি 3D এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেখানে তারা এগুলো ভিজুয়ালাইজ করতে পারে। ইমার্সিভ এই টুলগুলোর কারণে কর্মীরা খুব কম সময়ের মধ্যে তাদের প্রবলেম আইডেন্টিফাই করতে পারে এবং প্রজেক্ট কমপ্লিট করতে পারে। একই সময় এগুলো রক্ষণাবেক্ষণের সময়টাকে কমিয়ে আনে, যেখানে টাকা সেভ হয়, আর প্রবলেম আইডেন্টিফাই করার পরে সেগুলোকে ফিক্স করার জন্য সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়। আর এতে করে বিল্ডিংয়ের দক্ষতা এবং নিরাপত্তা দুটিই বৃদ্ধি পায়। এই নতুন টেকনোলজিগুলো নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং এগুলোর মেইনটেনেন্স করাটাকে অনেক সহজ করে তুলেছে এবং সহজলভ্য করে তুলেছে। আর বলা যায় একরকম নতুন ভিত্তি স্থাপন করেছে কিভাবে বিল্ড করব এবং মেনটেন করব। আর যেটা বলার অপেক্ষা রাখে না যে এটি অনেক বেশি স্মার্ট এবং অ্যাডভান্স। লিস্টের 7 নম্বরে আছে ইলাস্টোক্যালোরিক মাসেল। আর আপনি ঠিকই শুনেছেন, আমি মাংসপেশির কথাই বলছি। এই এলাস্টোক্যালোরিক মাসেল নতুন হিটিং এবং কুলিং সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আপনারা অলরেডি জানেন যে কোনো ধরনের মেশিনকে ঠান্ডা রাখার জন্য সেখানে কুলিং সিস্টেম ব্যবহার করতে হয়। এখন সেটা হতে পারে কম্পিউটার থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিন, সবকিছুতে কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এই আর্টিফিশিয়াল মাসেলগুলো যান্ত্রিকভাবে চাপ দেওয়ার সময় তাপ উৎপাদন করতে পারে এবং তাপ শোষণও করতে পারে, অনেকটা পেশি সংকোচন এবং সম্প্রসারণের মতো। বর্তমান সময়ে আমরা যত ধরনের হিটিং সিস্টেম বা কুলিং সিস্টেম ব্যবহার করি, এগুলো সচল রাখার জন্য আমাদেরকে আবার আলাদাভাবে শক্তি সঞ্চার করতে হয়। একটা সার্ভার রুমে যদি অনেকগুলো সার্ভার থাকে, সেটাকে ঠান্ডা রাখার জন্য সেখানে এসি ব্যবহার করা হয়, সেই এসি চালানোর জন্য আবার বিদ্যুৎ ব্যবহার করা হয়। এর মানে যেটা দাঁড়ালো, এই যে এসি ব্যবহার করছি আমি সার্ভারগুলোকে ঠান্ডা রাখার জন্য, এই কুলিং সিস্টেমটা খুব বেশি এফিশিয়েন্ট না। তাই এই প্রযুক্তিটি এরকম কম কার্যকর কুলিং সিস্টেমগুলোকে রিপ্লেস করার জন্য ব্যবহার হতে পারে। এতে করে সিস্টেমগুলো আরও বেশি টেকসই হবে, পাওয়ারফুল হবে এবং আলটিমেটলি এর এফিসিয়েন্সি বাড়বে। এই ইলাস্টোক্যালোরিক সিস্টেমগুলো এমন কিছু বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে যেগুলো হিটিং এবং কুলিংয়ের উপর অনেক বেশি নির্ভর করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটি শক্তির খরচ কমাবে। অর্থাৎ একটু আগে যে উদাহরণ আমি দিলাম, এসি চালাচ্ছি আমি সার্ভার ঠান্ডা রাখার জন্য, আর এই এসি চালাতে গিয়ে আমি অনেকগুলো বিদ্যুৎ খরচ করছি, তো এই খরচগুলো কমিয়ে আনতে পারবে এবং পরিবেশগত অনেক বিরূপ প্রভাবও কমিয়ে আনবে। এরপরে লিস্টের 8 নাম্বারে আছে, বাই দ্য ওয়ে এই লিস্টগুলো কিন্তু জাস্ট আমার বানানো, এগুলো ওরা ওইরকম ক্রমিকভাবে লিস্টগুলো করেনি, জাস্ট আমি লিস্টটা করেছি, তার 8 নাম্বারে আছে। তো এরপরে লিস্টের 8 নাম্বারে আছে কার্বন ক্যাপচার ইন মাইক্রোবস, মানে এমন কিছু জীবাণু যেগুলো কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার করতে পারে, ধরে রাখতে পারে এবং সেগুলোকে মূল্যবান অন্য কোনো পণ্যে রূপান্তরিত করতে পারে। শিল্প কারখানা থেকে বের হওয়া ধোঁয়া এবং জীবাণুগুলোকে প্রসেস করে অন্য একটি পণ্যে রূপান্তরিত করা হয় যেই জীবাণুর মাধ্যমে, সেই জীবাণুটাই হচ্ছে কার্বন ক্যাপচারিং মাইক্রোব। অর্থাৎ বায়ো ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এই মাইক্রোবগুলো বা জীবাণুগুলোকে তৈরি করা হয়েছে। পুরো বিশ্বই কম বেশি ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এই কার্বন ক্যাপচারিং মাইক্রোবস হতে পারে ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে যে লড়াই আমরা করছি তার নতুন একটি ওয়ে। এই ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম শিল্প কারখানা থেকে বের হওয়া বিভিন্ন ধোঁয়া এবং কার্বন ডাইঅক্সাইডগুলোকে একত্রিত করে ধরে রেখে সেগুলোকে প্রসেস করে তা পরবর্তীতে বায়োফিউল এবং রাসায়নিক এবং বিভিন্ন খাদ্যেও রূপান্তরিত করতে পারে। আচ্ছা, ময়লা আবর্জনা থেকে খাদ্য তৈরি করবে, এটা আবার কেমন খাদ্য? আমি তো খাচ্ছি না, আপনি খাবেন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এই প্রযুক্তি শুধু গ্রিন হাউস গ্যাস কমাতেই সাহায্য করবে না,
বরং বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করে আর অর্থনৈতিক সুযোগও তৈরি করবে। সবথেকে বেশি মজা পাবে হয়তো বড় বড় ইন্ডাস্ট্রিটাই। তারা অনেকগুলো ময়লাকে একত্রিত করে, ময়লা আবর্জনা যেগুলো ফেলে দেওয়ার মতো জিনিস, সেগুলোকে একত্রিত করে তারপরে সেইটাকে প্রসেস করে সেখান থেকে আবার টাকা কামাবে। আর হোয়াই নট, এতে পরিবেশও রক্ষা পাচ্ছে। এরপরে হচ্ছে অল্টারনেটিভ লাইভস্টক ফিডস, মানে পালিত গবাদি পশুর জন্য অল্টারনেটিভ একটা খাদ্যের সোর্স। আপনারা যারা অলরেডি ফার্মিং করে তারা জানেন যে কি পরিমাণ খাবার লাগে এদের। বিশ্বব্যাপী মানুষের জন্য টেকসই খাদ্য উৎপাদনের চাহিদা যেমন বেড়েছে, সাথে সাথে পশু খাদ্য বানানোর চাহিদাও বেড়েছে। সেই চাহিদা বাড়াতে অল্টারনেটিভ লাইভস্টক ফিড একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। আর অল্টারনেটিভ এই খাবারগুলো বানানোর জন্য যেই উপকরণ ব্যবহার করা হচ্ছে সেগুলো উল্লেখ আছে, আমি বলছি একটা একটা করে। এই নতুন খাদ্যগুলোর মধ্যে রয়েছে পোকামাকড়, শৈবাল এবং খাদ্য বর্জ্যের মতো জিনিস, যা পুষ্টিতে সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব। সয়াবিন এবং ভুট্টার মতো প্রচলিত খাদ্যে নির্ভরতা কমিয়ে এই বিকল্প খাদ্য পশুপালনের সহযোগিতা করবে এবং একই সাথে যা পরিবেশের জন্য উপকারী। এই পরিবর্তনটিকে আরও টেকসই করতে হলে আমাদেরকে কৃষি কাজের উপর আরও জোর দিতে হবে এবং সেই কৃষি চর্চা বাড়ানোর ক্ষেত্রেও এটি অনেক বেশি উপকারী হবে। আর আমাদের লিস্টের সর্বশেষে আছে অর্থাৎ 10 নম্বরে জিনোমিক্স ফর ট্রান্সপ্লান্ট। জিন ট্রান্সপ্লান্ট প্রযুক্তি, বিশেষ করে CRISPR অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। বর্তমানে আমরা অলরেডি মেডিকেলে প্র্যাকটিস করতে দেখি একজনের অঙ্গ তার শরীর থেকে নিয়ে আরেকজনের অঙ্গে দেওয়া হচ্ছে। আমরা কিডনি ট্রান্সপ্লান্ট দেখি, হার্ট ট্রান্সপ্লান্ট দেখি। তো এই ট্রান্সপ্লান্টগুলোর ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমার শরীরে অন্য কারোর কিডনি এনে যদি লাগানো হয়, সম্ভাবনা আছে যে আমার শরীর সেটাকে অ্যাকসেপ্ট করবে না, রিজেক্ট করবে। আর সেই ক্ষেত্রে তেমন কিছু করার থাকে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে এই টেকনোলজিটা ব্যবহার করে ডোনারের শরীরের অর্গানের মধ্যেই পরিবর্তন আনা হচ্ছে, যাতে রিজেকশনের রিস্কটা আরও কমে এবং যে অর্গান গ্রহণ করছে তার শরীরে আরও বেশি অ্যাডজাস্টেবল হয়। বিজ্ঞানীরা ইমিউন রেসপন্সের জন্য দায়ী এমন জিনগুলো দিয়ে এমন অঙ্গ তৈরি করবেন যা রিসিপিয়েন্টের শরীরে রিজেকশনের হার অনেক বেশি কমিয়ে আনবে। এই প্রযুক্তি ট্রান্সপ্লান্টের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলোকে কমিয়ে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে বলে আমার মনে হচ্ছে। আর আমি একা না, WEF যে এটা তাদের সেরা 10টা টেকনোলজির মধ্যে ইনক্লুড করেছে, তার মানে অবশ্যই তারাও এর পোটেনশিয়াল দেখতে পেয়েছে। মেডিকেল সায়েন্সের জন্য এটি একটি বড় রেভলিউশন। আর এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের সেরা 10টা টেকনোলজি, যেগুলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে নেওয়া। এই 10টা টেকনোলজির মধ্যে কোন কোন টেকনোলজি আপনি আগে থেকে জানতেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনার যদি এরকম বিভিন্ন টেক নিউজ এবং বিজনেস নিউজে ইন্টারেস্ট থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সামনে আবার হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। বাই বাই।